কি খাবেন বলুন, চা না কফি? কিছুই নাই, কাজে এসেছি, কাজ শেষে চলে যাব। বস জিভ দিয়ে ঠোঁট ভিজালেন, তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি কোনো মতেই চাইছেন না তার অফিসের কোনো রেপুটেশন খারাপ হোক, কিন্তু কিভাবে কি হয়েছে সেই ব্যাপারেও তিনি অবগত নন। তাই আপাতত তিনি চুপ রইলেন। একটু পর সে কেবিনে একজন ব্যক্তি আসেন। বস তাকে দেখে বললেন, আসুন, আপনার সাথে রাবির খান কথা বলতে চাইছেন। লোকটি ইতস্তত স্বরে রাবিরের দিকে চেয়ে বলে, জি স্যার, বলুন। বসুন আপনি। লোকটা চেয়ারে বসে, তার চোখ মুখ স্থির নয়, সে ব্যস্ত চোখে এদিক ওদিক দেখছে। রাবির জিজ্ঞেস করে, গত 20 তারিখের একটা প্রতিবেদন, যেটা একটা মেয়েকে নিয়ে তৈরি করা হয়, তার গানের বিষয়ে, সেই প্রতিবেদনটা কি আপনি তৈরি করেছিলেন? লোকটা ঢকিল, অস্থির চোখে বসের দিকে তাকায়। বস তার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। লোকটা বুঝতে পারছে না যে সে অন্যায়টা কি করেছে। সে মাথা ঝাঁকিয়ে বলে, জি। আচ্ছা, আর সেই প্রতিবেদনটা তৈরি করার কথা আপনাকে কে বলেছে? একজন লোক। রাবিরের দু ভ্রুয়ের মাঝে খানিক ভাঁজ পড়ে। সে জিজ্ঞেস করে, কে এসে? আমি তো তাকে চিনি না। নাম পরিচয় কিছুই জানেন না? নাম বলেছিলেন সিয়াম, যতটুকু মনে পড়ছে। আর পরিচয়? যে ভার্সিটির মেয়েকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছি, সেই ছেলেটাও সেই ভার্সিটির। রাবির তখন অবাক হয়, জিজ্ঞেস করে, আর কিছু জানেন আপনি তার ব্যাপারে? না স্যার। ঠিক আছে, তবে ভবিষ্যতে আর কোনোদিন কারো অনুমতি ব্যতীত তাকে নিয়ে খবরের কাগজে কিছু লিখবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। রাবির উঠে দাঁড়ালেও বস বলে, কিছু খেয়ে নিন, এইভাবে খালি মুখে চলে যাচ্ছেন। রাবির এক পলক তার দিকে চেয়ে বলে, আমি আপনার বাড়ির মেহমান নই যে খেয়ে যেতে হবে, আসছি। রাবির মিহুলকে কল দিচ্ছে, কিন্তু রিং বাজলেও কল রিসিভ হচ্ছে না। বেশ অনেকক্ষণ পর মিহুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা লম্বা সময় ধরে শাওয়া নিয়েছে সে, ভেজা চুল ভালোভাবে মুছিয়েও নি। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে দেখে ভাবনায় পড়ে। কাল রাতের কথা মনে হয়। রাবিরের শরীরের উষ্ণতা গায়ে যেন এখনো মিশে আছে তার। খানিক লজ্জা পায়, ঠোঁট চিপে হাসে। তখনই ফোনটা তার আবার বেজে ওঠে। উকি দিয়ে স্ক্রিনে নেতা সাহেব নামটা দেখতে দ্রুত কল রিসিভ করে সে। রাবির জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? শাওয়ার নিচ্ছিলাম। রাবির ঘড়ির দিকে চেয়ে বলে, বিকেল 5টায়? হ্যাঁ, আজকে একটু ঘর দোর পরিষ্কার করেছি তো, তাই একেবারে সব করে এখন শাওয়ার নিয়েছি। খেয়েছেন? না, এখন গিয়ে খাবো। আপনি খেয়েছেন? জি, আমি সবকিছু সময় মতো করি। মিহুল তখন ভ্রুকুচকে বলল, আপনি কি আমাকে খোঁচা দিতে চাইছেন নাকি? না, আমার এসব খোঁজাখুঁজির অভ্যেস নেই। একটা জরুরি কাজে ফোন দিয়েছিলাম। জি বলুন। সিয়াম নামে কাউকে চিনেন? মিহুল অল্প অবাক হয়, বলে, জি, ও তো আমার ফ্রেন্ড। কেন? আপনার নামে প্রতিবেদন ওই লিখিয়েছে। কি? মিহুল চমকে যায়, বলে, না, ও এমন কিছু করলে তো আমাকে বলতো। আমি আজকে সেই রিপোর্টারের সাথে কথা বলে এসেছি মেহুল। উনি আমাকে এই নামটাই বলেছেন, আর বলেছেন এই ছেলেটা নাকি আপনার ভার্সিটিতেই পড়ে। মিহুল তো বেশ চিন্তায় পড়ে যায়। এমন কিছু হবে সে ভাবেনি। তার ক্লাসের কেউই এই ব্যাপারটা স্বীকার করেনি। আর সিয়াম, এই ছেলেটা হুট করে কেন এসব করতে যাবে? ওর সাথে তো খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্কও তার নেই। তাহলে মিহুলের ভাবনার মাঝেই রাবির বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি একটু পরেই আসছি। আবার কি হয়েছে? এসেই সব কিছু বলবো, আপনি গিয়ে এখন আগে খেয়ে নিন। রাবির এই বলে কল কেটে দেয়। মেহুলের চিন্তার মাত্রা এবার দ্বিগুণ হয়। রাবির আর কি বলতে চায়? এমন কি কথা যার জন্য সে নিজেই এখানে চলে আসছে? আবার গুরুতর কিছু হয়েছে নাকি? উফ, একটার পর একটা ঝামেলা যেন লেগেই যাচ্ছে। আজকাল একটুও শান্তি পাচ্ছে না সে। আর এই সব হলো একজন নেতা সাহেবকে বিয়ে করার সাইড ইফেক্ট। মিহুল রাবিরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রাবির গ্লাসের পানিটা ঢকঢক করে গিলে গ্লাসটা সাইড করে রাখে। রাবিরের চোখ মুখ দেখে মিহুলের মনে হচ্ছে আবার নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। মিহুল তাকে প্রশ্ন করতেও ভয় পাচ্ছে, আবার অস্থিরতায় চুপ থাকতেও পারছে না। তবে রাবি নিজে থেকে এক সময় তার মৌনতা কাটালো। গলা ঝিরে বলল, সিয়ামের সাথে কি আপনার খুব ভালো সম্পর্ক?
মেহুল অবাক হলো, স্বাভাবিক স্বরে বলল, ও আমার জাস্ট ক্লাসমেট। রাবির সেই কথার বিপরীতে কিছু বলল না। তার ফোন বের করে একটা ছবি মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলল। এই ছেলেটাকে? মেহুল মনোযোগ দিয়ে ছবিটা দেখে। সঙ্গে সঙ্গে বুঝে উঠতে না পারলেও পরক্ষণে সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে সাদরাজের সাথে রেস্টুরেন্টে বসেছিল। সে বলল, তো সিয়াম না? তাহলে কে? রাবিরের কাট কাট গলার এই প্রশ্নে মেহুল বেশ বুঝতে পারছে যে সে যে ছবিটাকে ইতিবাচক চোখে দেখেনি, তাই সে ঠোঁট চেপে হাসে। পরে স্বাভাবিক গলায় বলে, উনিই হলেন সেই ব্যক্তি যিনি আমার বাবাকে রক্ত দিয়েছিলেন। একদিন হুট করেই ওনার সাথে দেখা হয়েছিল। পরে উনি কফির অফার করেন, তাই 1 কাপ কফি খেতে গিয়েছিলাম। কিন্তু এই ছবিটা কে তুলেছে? যে তুলেছে সে নিশ্চয়ই আপনার শত্রু। আর এই লোকটার নাম কি? কোথায় থাকেন বা কি করেন উনি? উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর ওনার নাম... বাবা, আজকে কিন্তু আর যেতে পারবেন না, আমাদের এইখানেই থাকবেন। মেহুল নাম বলার আগেই রামিনা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। তিনি হেসে কথাটা বললেন। রাবির মৃদু হেসে বলল, রাতে একটা জরুরি মিটিং আছে মা, এখানে আজ থাকাটা কোনোভাবেই সম্ভব না। অন্য একদিন এসে অবশ্যই থাকবো। তাহলে খেয়ে যেতে হবে, আমি সব রান্না করছি। না খেয়ে আজ এখান থেকে বেরোতে পারবেন না। রাবির হেসে বলল। আচ্ছা ঠিক আছে, খেয়েই যাব। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর রাবির আবার মিহুলের দিকে চেয়ে শক্ত করে বলল, তো লোকটা সম্পর্কে কি বলেছিলেন জানো? লোকটাকে আমি চিনি না। বড় জোর 2 থেকে 3 বার দেখা হয়েছে, তাও আবার কাকতালীয় ভাবে। কিন্তু এখন কথা হচ্ছে, এই লোকের সাথে আমার এই ছবি আপনাকে কে পাঠালো? জানি না, যেই নম্বর থেকে এসেছে সেই নম্বর এখন বন্ধ। তবে যেই কাজটা করেছে সে নিশ্চয়ই আরো বড় কোনো চাল চালছে। আর এই লোকের ব্যাপারেও আমার সব ইনফরমেশন বের করতে হবে। এই 2 থেকে 3 বার একই মানুষের সাথে দেখা হওয়াটা কি শুধুই কাকতালীয়, নাকি অন্য কিছু? কিন্তু আপনি লোকটাকে কোথায় পাবেন? এই কাজের দায়িত্ব আমার। আপনি লোকটার নাম কি যেন বলেছিলেন? মিহুল একটু ভেবে বলল, সাদরাজ আহমেদ মেবি। রাবিরের চোখ মুখ নিমেষেই কুঁচকে যায়। বিস্ময় হতভম্ব সে জিজ্ঞেস করে, কি, তার নাম সারাজ আহমেদ? আপনি শিওর? হ্যাঁ, এখানে শিওর না হওয়ার কি আছে? আমার তো ওনার সাথে কথাও হয়েছে। রাবিরের মাথায় রক্ত টকবক করছে যেন, রাগে শরীর রিরি করছে। সাদরাজের এত বড় কলিজা হয় কি করে? রাবিরের তো কিছু মাথায় আসছে না। এই লোকটার কত বড় বুকের পাটা, সে সব ছিঁড়ে ছুঁড়ে শেষে কিনা রাবির খানের কলিজায় হাত দিয়েছে। এই হাত কি আর অক্ষত থাকবে? না, কখনোই না। শুধু এই হাত না, এই হাতের মালিকও আর বেশি দিন অক্ষত থাকবে না। রাবির চোয়াল শক্ত করে মিহুলের হাত থেকে ফোন নেয়। তারপর আরেকটা ছবি বের করে, মিহুলের চোখের সামনে ধরে বলে, এই লোকটার কথাই বলছিলেন? মিহুল চমকে বলে, হ্যাঁ, উনি তো সাদরাজ। কিন্তু ওনার ছবি আপনার কাছে কি করে এলো? রাবি নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, যেন ভয়ানক কিছু করে ফেলতে ইচ্ছে করছে তার। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে, দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, এক গ্লাস ঠান্ডা পানি আনুন। মিহুল রাবিরের ব্যবহারে ভীত হয়। কি হলো হঠাৎ? এত রেগে গেলেন কেন উনি? মিহুল যাচ্ছে না দেখে রাবির তার দিকে চেয়ে ধমক দিয়ে বলে ওঠে, গো ফাস্ট মেহুল, ঠান্ডা পানি আনুন। মিহুল ধমক খেয়ে এক লাফে উঠে দাঁড়ায়। তারপর দৌড়ে যায় ঠান্ডা পানি আনতে। রাবির এক শ্বাসে পুরো পানি শেষ করে। নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করছে সে। মাথায় আঙ্গুল চালিয়ে চুল ঠিক করে, পাঞ্জাবির উপরের 2টো বোতাম খুলে দিয়ে একটু আরাম করে বসে। এর মধ্যে প্রচন্ড মাথা ধরেছে তার। সে চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসে। মিহুল ভয়ে দাঁড়িয়ে আছে, কিছু একটা যে বলবে সে সাহসটুকু নেই তার। রাবিরের এই আচরণ তার বোধগম্য হচ্ছে না। কেন এই রাগ, এই আক্ষেপ, কে জানে। মিহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। রাবির চোখ বোঝা অবস্থাতেই ঠান্ডা গলায় বলল, বসুন। মিহুল ঝোঁক গিলে বসে, তবে অনেকটা দূরত্বে। রাবির জোরে নিঃশ্বাস ফেলে, মিহুলের দিকে চেয়ে বলে, আমার রাজনীতি জীবনের সবচেয়ে বড় শত্রুকে জানেন? এই সাদরাজ আহমেদ, যার কারণে রাজনীতিতে আসার পরে এই 9 বছরের জীবনে আমি একদিনও শান্তি পাইনি, যার কারণে প্রতিনিয়ত আমার জীবন হুমকির মুখে পড়ে, যার কারণে আমি একদিনের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। সেই ভয়ঙ্কর লোকটাই হলো সাদরাজ আহমেদ।
আপনার চোখে যিনি ভীষণ দয়ালু, ভীষণ ভালো মানুষ, যিনি আপনার বাবাকে রক্ত দিয়ে সাহায্য করেছেন, তিনি আমার সব থেকে বড় শত্রু। আর এই সব কিছু উনি কেন করছেন জানেন? আমার থেকে শোধ নেয়ার জন্য। আমার কারণে তার অনেক বেইমানি কাজ আটকে গিয়েছে, অনেক বেইমানি সম্পদ হারিয়েছেন, তার ক্ষমতা হারিয়েছে। তাই সে আমার উপর থেকে শোধ নেয়ার জন্য আপনাকে তুরুপের তাস বানিয়েছে। ভেবেছে আপনাকে পুঁজি করে সে সহজেই আমার কাছ থেকে সবকিছু হাসিল করে নিতে পারবে। কিন্তু এই সব করতে গিয়ে সে নিজেরই যে কত বড় বিপদ থেকে এনেছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ওকে তো আমি... শেষের কথাটা শেষ না করেই রাবির টি টেবিলের উপর জোরে ঘুষি দিয়ে ওঠে। মেহুল ভয় পায়। রাবি রীতিমতো রাগে কাঁপছে, তার কপাল আর হাতে রগ ফুলে উঠেছে, চোখ লাল হয়ে গিয়েছে। রাবিরের এমন রূপ দেখে মেহুলের ভয়ে কান্না পাচ্ছে যেন। সে তো কিছু জানতো না, সাদরাজকেও সে চিনত না। রাবির যদি তাকেও এখন ভুল বুঝে, যদি তার উপরও সে প্রচণ্ড রেগে যায়, তখন মেহুল ভয়ে ভয়ে বলে, আমি সাদরাজ আহমেদকে চিনতাম না, ওনাকে এর আগে কখনো দেখিও নি। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করুন। রাবির উঠে বসে, মেহুলের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে শান্ত করে বলে, আমি আপনাকে বিশ্বাস করি মেহুল। আর আমি জানি এই সব কিছু সাদরাজ ইচ্ছে করেই করেছে। আর এই সব কিছুর যে এখন কি ভয়ানক পরিণতি হবে, সেটা সে কল্পনাও করতে পারছে না। মেহুলের ভয় একটু কমে। সে রাবিরের কিছুটা কাছে গিয়ে বসে বলে, রেগে গিয়ে কিছু করতে পারবেন না, এই লোকটাকে বুদ্ধি দিয়ে মারতে হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে, এখন ওনার চাল দিয়েই আপনাদের ওনাকে মারতে হবে। কিভাবে? শুনুন বলছি। না, আমি চাই না আপনি কোনোভাবে ওর সংস্পর্শে থাকুন। ওর ব্যাপারটা আমি দেখে নেব। এসবের মধ্যে এখন আর আমি আপনাকে জড়াতে চাইছি না। মেহুল রাবিরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রাবিরের এ ব্যাপারটা ভালো লাগছে না। নিজের জন্য বা ওই সাদরাজকে হারানোর জন্য সে মেহুলকে কোনোভাবেই ব্যবহার করতে চায় না। মেহুল বলল, আরে বাবা, আমি ওনার সাথে নিজ থেকে কোনো যোগাযোগ করব না, আমি শুধু দেখব উনি ভবিষ্যতে আর কি কি করেন। এখন তো আমরা সব কিছু জানি, তাই না? ওই লোকটার পরবর্তী চালটা কি এখন আমাদের সেটাই বুঝতে হবে, আর তার জন্য আপাতত আমাদের চুপ থাকতে হবে। আপনি যে ওই লোকটার ব্যাপারে সব জেনে গিয়েছেন, সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। রাবির ভাবছে আদৌ এটা ঠিক হবে কিনা। মেহুলের সাথে সাদরাজের এটুকু কথোপকথনও সে সহ্য করতে পারবে না। সেখানে সাদরাজের সাথে তার এই নরম ব্যবহার সে তো আরো আগেই মেনে নিতে পারছে না। সে অনেকক্ষণ চিন্তা করে বলল, দেখুন, আপনার সাথে যখনই ওর দেখা হবে বা কথা হবে, আমাকে সাথে সাথে বলবেন খালেদা। আর আমাকে না জানিয়ে নিজ থেকে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে বা করতে যাবেন না। সাদরাজ প্রচণ্ড চতুর, ওর সাথে আপনি একা পাল্লা দিয়ে পারবেন না মেহুল। একা কোথায়, আপনি আছেন না? হ্যাঁ, আছি। 1 মিনিটের জন্য আমি আপনাকে এখন চোখের আড়াল করব না। ভাবছি মাকে বলবো যেন আমাদের বিয়ের প্রোগ্রামটা ঈদের পরপরই করে ফেলেন। মেহুল অবাক হয়ে বলল, ও মা, কেন? আমি তো বলেছি আমার অনার্সের পর। মেহুল, দেখুন, আপনি এখানে থাকলে আমার দুশ্চিন্তার ভার বাড়বে। আপনি যদি আমার বাড়িতে থাকেন তাহলে আমি তুলনামূলকভাবে একটু নিশ্চিন্ত হতে পারবো, কারণ সেখানে আমার পরিপূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আছে। আপনাকে এখানে রেখে আমাকে সারাক্ষণ একটা দুশ্চিন্তায় থাকতে হবে। তাই আপাতত আপনাকে আমার এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। আপনাকে ওই বাড়িতে নিতে পারলেই আমার শান্তি। মেহুলের মুখ কালো হয়ে গেল। রাবিরের এই প্রস্তাব তার মোটেও পছন্দ হয়নি। সে তো ভেবেছিল অনার্স শেষ করতে করতে তার গানের কেরিয়ারটাও পাকা করে ফেলবে, তারপর রাবিরের বাড়িতে চলে গেলেও কিছু যায় আসে না। ততদিনে রাবিরও তার মাকে রাজি করিয়ে ফেলতে পারবে। কিন্তু এখন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে তো সবকিছু ওলট পালট হয়ে যাবে। মেহুলকে উদ্বিগ্ন দেখে রাবির বলল, চিন্তা করবেন না, ওই বাড়িতে গেলেও আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আর গানের? মেহুল উৎসুক চোখে চেয়ে আছে রাবিরের দিকে। রাবির কি উত্তর দেবে সেই প্রতীক্ষায়। রাবির চাপা নিঃশ্বাস ফেলে বলে, এই ব্যাপারে মার সাথে আমার এখনো কথা হয়নি। মেহুল মাথা নিচু করে নরম গলায় বলল, আমার এক স্যারের বন্ধু, বেশ বড় গায়ক। উনি আবার নতুন সব গায়ক গায়িকাদের নিয়ে কাজ করেন। উনি নাকি স্যারকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছেন, অফার করেছেন ওনার স্টুডিওতে গিয়ে
গান করার জন্য। স্যার বলেছেন ওনার সাথে কাজ করলে নাকি আমার গানের ক্যারিয়ার এমনিই তৈরি হয়ে যাবে, আমাকে আর বেশি খাটতে হবে না। কিন্তু আমি তো তখন সিদ্ধান্ত নিতে পারিনি। আপনার সাথে কথা না বলে কি করে সিদ্ধান্ত নিব? তাই এখন আপনিই বলুন কি করব। এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিব, নাকি একবার চেষ্টা করে দেখব? রাবির মিহুলের মুখের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে এত উৎসাহ দেখে তার খুব খারাপ লাগছে। সে মেয়েটাকে কষ্ট দিতে চায় না, আবার মাকেও সে নারাজ করতে পারছে না। সে ম্লান সুরে বলল, মেহুল, আপনি তো দেখছেনই মা গানের কথা শুনলেই রেগে যাচ্ছেন। এই অবস্থায় আমি এখন মাকে গিয়ে এই কথা কি করে বলবো? তার উপর আমার ঝামেলারও শেষ নেই, একটার পর একটা লেগেই যাচ্ছে। এসবের মাঝে আপনার এই গানের ব্যাপারটা আমাকে আরো বেশি দুশ্চিন্তায় ফেলছে। আচ্ছা, যদি এখন আমি বলি গানটাকে ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে ক্যারিয়ার করার স্বপ্ন দেখুন, তখন আপনি পারবেন? জানি পারবেন না, কষ্ট হবে। তেমনি এখন যদি আপনি বলেন আপনি আমার মায়ের কথাকে দাম না দিয়ে আমাকে সাপোর্ট করুন, তাহলে বলবো সেটাও আমি পারবো না। আপনি বা মা কাউকে আমি কষ্ট দিতে পারবো না। এখন দুজনকেই ভালো রাখতে এইটুকু কঠোর আমাকে হতেই হবে মেহুল। মেহুল অন্যদিকে মুখ করে বসে। ফিচেল গলায় বলে, গান গাইতে দেবেন না সেটা সরাসরি বললেই পারেন, এত ভনিতা করার দরকার নেই। আপনি রাগ করলেও এই মুহূর্তে আমার আর কিচ্ছু করার নেই। মা রাজি হবেন না জানি আমি, তাও আমি আবার কথা বলবো। তবে আগের বারের মতো এখনো বলছি, মা রাজি না হলে আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। সেটা তো আমিও করতে বলছি না। যেখানে আমার মা বাবাই আমাকে সাপোর্ট করছেন না, সেখানে আপনি তো আরো দূরের মানুষ।